আসসালামু আলাইকুম। আবার একটি ভূতের গল্প নিয়ে চলে আসলাম। আজকের গল্পটির নাম কবরস্থানের পরিতা। তো চলুন গল্পটি শুরু করা যাক। মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই, কেউ কি আসো এখানে? কবরের ভিতর থেকে বইয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতেছি না কি করব, কারণ এইদিকে একটু পরে ইশারা আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পর ভাবলাম কবরটি খুঁড়েই দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পেছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে, শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়েই দৌড়ে বাড়ি চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, হাসি কাজটি তুমি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিচ্ছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসে মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি। এমন সময় আবার পেছন থেকে কেউ একজন বলে উঠল, হাসি চলে যাও এখান থেকে। এইবার সাহস নিয়ে বললাম, সাহস থাকলে আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে কথা বলিস না তবুও। আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যাই আমার বউকে নিয়ে যাব, ও এখনো মারা যায়নি। দেখি লোকটা হাসতে হাসতে বলল, আমার কথাগুলো শুনলি না, তোকে পস্তাতে হবে। আমি বললাম, সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পরে যখন কবরটা পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে আছে, যা দেখে আমার শরীর থকথক করে কাঁপতাছে এবং ঘামতাছে। চিৎকার শুরু করলাম, মিম তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। কথাটি বলেই সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, স্বামী তুমি এসেছো আমাকে নিতে? হ্যাঁ, কিন্তু তুমি কথা বলতেছো কোথা থেকে সেইটা তো বুঝতে পারলাম না। এই দেখো আমি কবরের উপরে। কথাটি শুনেই উপরে তাকিয়ে দেখি সত্যি তো আমার বউ উপরে। তখন জিজ্ঞেস করলাম, তুমি উপরে থাকলে তাহলে নিচে কে? নিচে তো কেউই নেই। কথাটি শুনেই নিচে তাকিয়ে দেখি সত্যি তো নিচে কেউ নেই। মুহূর্তের মধ্যেই উধাও। এই তুমি না এখানে ছিলে, তাহলে মুহূর্তের মধ্যে উপরে গেলে কিভাবে? তোমার সামনেই তো উঠলাম আর তুমি দেখতে পেলে না, এটা কোনো কথা? একদম মিথ্যা বলবে না, উঠেছি আমি, তুমি লক্ষ্য করো নাই? ও আচ্ছা, তুমি মৃত্যুর পরে কিভাবে বেঁচে উঠলে? তুমি তো মরে গিয়েছিলে। না আমি মরি নাই। ঠিক আছে, এখন বাসায় চলো। কবরস্থানে বর্তমানে কেউ নেই, পুরো এলাকা নির্জন। আরে ভয় করিও না, আমি তো আছি। বইয়ের কথাই আশিক একটু আশ্চর্য হলো, কারণ যেই মেয়েটি সন্ধ্যা হলে বাইরে যেতে ভয় পেত সে কিভাবে বলতেছে ভয় পেও না, আমি আছি। আচ্ছা মিম, তোমার ভয় লাগতেছে না? না ভয় লাগতেছে না। তুমি থাকতে কিসের ভয় বলো? এরপরে মিমকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার সঙ্গে সঙ্গে সবাই ওকে দেখে বেশ আশ্চর্য হলো, কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে জ্যান্ত মানুষের মতো চলাফেরা করতেছে। সবাই জিজ্ঞেস করলো, কি ব্যাপার মিম, তুমি মারা যাওনি? আশ্চর্য, আমি মারা যাবো কেন? আপনারা বুঝতেছেন না, আপনারা বুঝতে না পেরে আমাকে মৃত ভেবে মাটি দিয়েছিলেন। ও যাক, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন, এইটা দেখে আমরা খুশি হলাম। তাই হ্যাঁ, কারণ তোমার মতো। কথাটি শেষ হতে না হতেই আশিক বলে উঠল, মিম তোমার শরীর অপরিষ্কার, ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে আছো। ঠিক আছে। এরপরে এভাবে 3-4 দিন চলে গেল। হঠাৎ একদিন রাতে লক্ষ্য করলাম মিম বিছানায় নাই। তাই কৌতূহলবশত বাইরে বের হলাম খোঁজার জন্য। বাইরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাই মিম উঠান ঝাড়ু দিচ্ছে। একটু গলা হাসর দিয়ে জিজ্ঞেস করলাম, মিম তুমি এত রাতে উঠান ঝাড়ু দিচ্ছ কেন? খাইনি কি? হ্যাঁ দেখো না স্বামী, জায়গাটা কত অপরিষ্কার, এমন স্থানে কেউ থাকে বলো? প্রায় 3 বছর এমনভাবেই থাকলে হঠাৎ তোমার এতটা পরিবর্তন, বুঝলাম না। তোমাকে বোঝা লাগবে না, চলো ঘুমাতে যাবো এখন। কথা বাড়ালাম না, নিমের সঙ্গে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে একটু বাইরে যেতেই শুনতে পেলাম কবরস্থান থেকে লাশ হারিয়ে যাচ্ছে। সেই লাশগুলো আবার একটি পুকুর পাড়ে পাওয়া যাচ্ছে, কিন্তু লাশের চোখ দুটি করেই নিখোঁজ। কথাটি শুনে একটু ভয় পেলাম মনে, তার সামনে না গিয়ে সোজা বাসায় আসলাম। বাসায় এসে দেখি মিম বাসায় সব কাজ করতেছে। বুঝলাম না, যেই মেয়েটা কাজকে ভয় পেত সেই মেয়েটা কিভাবে এত কাজ করছে। এমন মুহূর্তে মা এসে বলে, আশিক বাবা তোকে কিছু কথা বলতে চাই আমি। হ্যাঁ মা বলো, কি বলবা? বাবা
মিমের কথাবার্তা আচার আচরণ বেশ অদ্ভুত হয়ে গিয়েছে। যেই মেয়েটা কোনো কাজ পারতো না সে এখন সব কাজ করছে, আবার বলে আরো কাজ থাকলে বলো আমাকে। মায়ের কথা শুনে আমিও বেশ অবাক হলাম, কারণ আমি ওই সব পরিবর্তন দেখতেছি মিমের মধ্যে। মা, আমি দেখতেছি এ ব্যাপারটা, তুমি চিন্তা করিও না। সারা দিনটি যাওয়ার পরে রাত্রে মিমকে বললাম, মিম তুমি কি সত্যি আমার বউ? মিম বলে, এমন অদ্ভুত প্রশ্ন শুনে মিম উত্তর দিল, তুমি যে কেমন প্রশ্ন করো আমার কাছে উত্তর থাকে না, তাই এই তুমি এখন ঘুমাও তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে এখন। কথাটি শুনে ঘুমের ভান করে থাকলাম, আর মনে মনে ভাবলাম আমাকে জানতেই হবে মিমের আসল কাহিনীটা কি। কবর থেকে উঠে আসার পরেই কি এমন হলো, এইভাবে চিন্তা করতে করতে রাত 12টা বেজে গেল। এমনও মুহূর্তে দরজা খোলার শব্দ পেলাম, তাই সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠেই দেখি মিম একটি সাদা শাড়ি পরে কোথায় যেন যাচ্ছে। কৌতূহল হয়ে তার পিছু নিলাম, দেখি কোথায় যায়। এত রাতে এই সাদা শাড়ি পরে প্রায় 2-3 মিনিট পিছু নেওয়ার পরে দেখলাম মিম কবরস্থানের দিকে আসছে, যেটা দেখে আমার বুকটা একটু কম্পন দিয়ে উঠল। তবুও পিছু যেতে থাকলাম। অবশেষে যখন কবরস্থানের কাছে চলে আসলাম তখনই দেখি মিম তার শরীর থেকে সেই সাদা শাড়িটি সম্পূর্ণ খুলে ফেলল। এইবার মিম চিৎকার করে বলতে লাগলো, অব্র খুব শীঘ্রই তুমি আবার পৃথিবীতে চলে আসবে, আর মাত্র কিছু চোখ লাগবে। মিমের এমন চিৎকারের আওয়াজ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটি ছেলে কণ্ঠ ভেসে আসলো, কোহিলিকা তোমার জীবনে আমি শীঘ্রই ফিরে আসব, তুমি চেষ্টা চালিয়ে যাও। এমন মুহূর্তে পেছন থেকে কেউ একজন এসে আমাকে বলে, তুই কবরস্থানে আবার এসেছিস? তোকে না বলেছিলাম এখান থেকে চলে যা? কথাটি শুনেই পেছনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। মনের ভুল ভেবে আবার মিমের দিকে দেখতে থাকলাম। দেখি কে যেন বলে উঠল, আমাকে দেখতে চাস? তাহলে পিছন ঘুরে একটু উপরের দিকে তাকাও। কথাটি শুনেই আশিক পিছনে ঘুরে একটু উপরে লক্ষ্য করতেই বেশ আশ্চর্য হলো, কারণ একটি বয়স্ক লোক যে কিনা একটি গাছের উপর থেকে অন্য গাছের উপরে শুয়ে আছে, যার পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি এবং পুরো গাল জুড়ে দপদপ সাদা দাড়ি। সেই দাড়িগুলা এতটাই লম্বা যে মাটিতে সুই সুই অবস্থা। এমন অবস্থায় আমি একটু ভয় পেয়ে গেলাম, বুঝতেছি না কি করব। তখনই আবার বয়স্ক লোকটি বলে উঠল, শোন, আমাকে দেখে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। আমি একটু সাহস নিয়ে বললাম, শোন, আমি কিচ্ছু ভয় পাই না, আমার বউ কবরস্থানের ভিতরে আছে, ওকে নিয়েই আমি চলে যাব। দেখি লোকটা হাসতে হাসতে বলল, ওইটা কি তোর বউ? আমি বললাম, হ্যাঁ অবশ্যই আমার বউ। তোর বউ ওইটা না, ও হলো কবরস্থানের পরী, ওর জীবন সঙ্গীকে বাঁচানোর জন্য তোর বউয়ের শরীরটাও ব্যবহার করতেছে। এই মিথ্যা কথা বলো বন্ধ করুন, কে শয়তান সেটা আমি ভালো করেই দেখতে পাচ্ছি। লোকটা বলল, হ্যাঁ চলে যাওয়ার সময় হয়েছে, সাবধানে থাকিস, আমি চলে গেলাম। কথাটি বলেই লোকটি ক্ষণিকের মধ্যেই কোথায় যেন হারিয়ে গেল। সেই দিকে তেমন নজর না দিয়ে মিমের কথাবার্তা আবার শুনতে লাগলাম। দেখতে পাচ্ছিলাম নিন যেই না কবরস্থানে প্রবেশ করবে এমন সময় খবর থেকে কিছু সাদা পাঞ্জাবি পরা লোক বেরিয়ে আসলো, যা দেখা মাত্রই মিম বলতে লাগলো, শোন, তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না, তোর থেকে ভালো হয় আমার পথের বাধা না দেওয়াই। কবরস্থান থেকে বেরিয়ে আসার লোকগুলো শুধুমাত্র একটি কথাই বলতে থাকে, তুই আমাদের ক্ষতি করিস না, এখান থেকে চলে যা, আমাদের একটু শান্তিতে থাকতে দে দয়া করে। মিম হাসতে হাসতে বলল, শান্তিতে অবশ্যই থাকবি, আর মাত্র 20টি ব্যক্তির চোখ লাগবে আমার, তাহলে চলে যাবো আমি চিরতরে। কি? লোকগুলো বলল, আরো 20টি ব্যক্তির চোখ লাগবে তোর? আমার তো এখন মনে হচ্ছে প্রতিদিনই যেই লোকগুলো মারা যাচ্ছে তার পিছনে তোর হাত নিশ্চয় আছে। বাহ, এত সহজেই বুঝতে পারলি তোরা? তোর মতো খারাপ একটি পরীর কাছে আমরা কি আশা করতে পারি? অনেক কথা বলেছিস, এখন আমার রাস্তা থেকে সরে দাঁড়া প্লিজ, একটু বোঝার চেষ্টা কর। তোরা কি সরে যাবি নাকি আমি আমার অরিজিনাল রূপে আসবো? মিমের কথাটি শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সবাই সরে গেল, যা দেখে বুঝতে পারলাম মিম একজন পাওয়ারফুল লোক। এরপরে আরো সুন্দরভাবে বিষয়টা বোঝার জন্য সামনে এগোতে লাগলাম। একটু সামনে আসতেই দেখতে পেলাম মিম একটি কবরের উপরে বসে পড়ল, আর মুহূর্তেই কবরের মাটিগুলো সরে গেল। এইটা দেখে আমার শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল, কেমন জানি ভয় কাজ করছিল। হঠাৎ আওয়াজ আসলো, প্লিজ আমার চোখ দুটি নিও না, আমাকে একটু শান্তিতে থাকতে দাও, বিনিময়ে তুমি যা বলবে তাই শুনবো। মিম আবারও হাসতে লাগলো, তোকে মেরে ফেলেছে শুধুমাত্র তোর এই 2টি চোখের কারণে, এখন বলতেছিস চোখ নিও না? ওদের কথায় যেন আমি কল্পনায় হারিয়ে গেলাম। আর মৃত ব্যক্তি কিভাবে কথা বলতেছে, তুমি চোখ নিয়ে কি করবা? তোদের এই চোখ নিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবো। লোকটি বলল, এটাও কি কখনো সম্ভব? অসম্ভবকেই আমি সম্ভব করে দেখিয়ে দেব, যেটা কেউ কখনো করতে পারেনি। কথাটি বলেই মিম তার হাত টিপে মৃত ব্যক্তির চোখের ভিতরে ঢুকিয়ে দেয়।
মুহূর্তের মধ্যেই চোখ দুটি বাইরে বের করে আনলো। এইসব কিছু দেখে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। চোখ দুটি তোলার সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তিটি চিৎকার করে বলতেছে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। কিন্তু কে শোনে কার কথা? মিম চোখ দুটি নেওয়া মাত্রই কবরস্থান থেকে বাইরে চলে আসলো। সেই চোখ দুটি আবার কবরস্থানের বাইরে যে পানি খাওয়ার নলকূপ ছিল সেখানে ফেলে দিল। এরপরে আবার কবরস্থানে এসে সেই মরা দেহটি টেনে টেনে পুকুর পাড়ে নিয়ে যায় এবং মরা দেহটি সেখানে রেখে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় মিম। এখন বুঝতে পারলাম এই মিম আসলে আমার সত্যিকারের বউ না, আমার বউ মারা গিয়েছে। এই শয়তান পরীটা আমার বউয়ের রূপ ধারণ করে চলাফেরা করতেছে। তো মিমের এমন গায়েব হয়ে দেখে আমি সঙ্গে সঙ্গে সেই নলকূপের কাছে চলে আসি। এসে এই নলকূপের ভিতরে একটু তাকাতেই দেখতে পাই যে ওর ভিতরে 5-6টা চোখের মতো রাখা হয়েছে। চোখগুলোর সঙ্গে চোখ রাখতেই কেমন জানি মনে হচ্ছিল ওরা আমাকে কিছু বলতে যাচ্ছে কিন্তু বলতে পারছে না। এখানে কিছু 18+ কথা যোগ করা হয়েছে, তার জন্য আমি দুঃখিত। গল্পের একটু কাহিনী বা রোমাঞ্চকর করার জন্য এমনটা করা হয়েছে। এরপরে রুমের ভিতরে এসে চিন্তা করতে লাগলাম কি হচ্ছে এইগুলো আমার সঙ্গে। যেখানে যাই সেখানেই অদ্ভুত অদ্ভুত কাহিনী। এমনও মুহূর্তে মিম আসলো রুমে। আসি, তোমার কি মন খারাপ? কেমন জানি মুখটা গোমরা করে বসে আছো। আচ্ছা মিম, ধরো কোনো একটা খারাপ জিন বা পরী আমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, তখন আমরা কিভাবে তার হাত থেকে রক্ষা পাবো? আমার এমন পোস্টটা শুনেই একটু থমতে গেল মিম। কি হলো মিম, বলো না। শোনো, যদি কোনো অদৃশ্য শক্তি তোমার ক্ষতি করতে চাই তাহলে তার থেকে বাঁচার একটি উপায় আছে। কি উপায়? ছোট্ট থাকায় শুনেছি যেই ব্যক্তি গলায় ফাঁসি বা বিষ খেয়ে মারা যায় তার মৃত্যু 7 দিনের মাথায় খবর থেকে তার শরীরের একটি হাড় নিয়ে আসতে হয়। সেই হাড়ের কিছু অংশ একটি তাবিজের ভিতর দিয়ে পলাই করতে হয়, তাহলেই কোনো খারাপ জিনিস আক্রমণ করতে পারে না। বুঝছ? সত্যি কেমনটা হবে না? আর হ্যাঁ, কিন্তু তুমি এইসব জিজ্ঞেস করতেছো কেন? আরে এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা মিম, আমি একটু বাজারে গেলাম, ফিরতে সন্ধ্যা হবে। ঠিক আছে, সাবধানে যেও। আসার সময় কিছু খাবার নিয়ে আসিও আমার জন্য। ঠিক আছে মিম, নিয়ে আসবো। তো এর পরের পার্টি আরো ইন্টারেস্টিং। তো আপনারা পুরো গল্পটি যদি শুনতে চান তো একটি ভিডিওতে বেশি বেশি কপি করে দিন, আর পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন।